আমাদের ম্যাডাম ফার্স্ট ক্লাসে কোম্পানি ক্রিয়েশন, কোম্পানি কোড ক্রিয়েশন, বিজনেস এরিয়া, কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইনমেন্ট এগুলো হয়ে গেছিলো, তাই তো? আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফিসকাল ইয়ার। এই ফিসকাল ইয়ার কনসেপ্টটা ম্যাডাম একটু ডিফিকাল্ট। মানে একটুখানি মানে নতুন ধরনের। আমরা ফিসকাল ইয়ার বলতে যেটা বুঝি বেসিক্যালি, ফার্স্ট আমাদের জানতে হবে এই ফিসকাল ইয়ার ওয়ার্ডটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। আমরা যেটা ফিনান্সিয়াল ইয়ার বলি, এই ফিনান্সিয়াল ইয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ফিসকাল ইয়ার, ঠিক আছে? তো এই ফিসকাল ইয়ার ফার্স্ট জানতে হবে ফিসকাল ইয়ার ক রকমের হয়, হাউ মেনি টাইপস। আপনি বলুন ফিসকাল ইয়ার ক রকমের হয়? হ্যাঁ, কি কি? রাইট, ক্যালেন্ডার, নন ক্যালেন্ডার, একদম রাইট। তো ক্যালেন্ডার ইয়ার কোনটা? যেটা হচ্ছে আমাদের ডিসেম্বর। নন ক্যালেন্ডার কোনটা? এক্স্যাক্টলি, যেটা হচ্ছে আলটিমেটলি ক্যালেন্ডার নয়, সেটাই নন ক্যালেন্ডার, রাইট। তো এবার ক্যালেন্ডার ইয়ার, নন ক্যালেন্ডার ইয়ারের আর একটা বড় ফিচার্স হয়েছে, ক্যালেন্ডার ইয়ার যে ইয়ারে শুরু হয় সেই ইয়ারই শেষ হয়ে যায়। বাট নন ক্যালেন্ডার ইয়ারে কী হয়, একটা ইয়ারে শুরু হয় আর একটা ইয়ারে গিয়ে শেষ হয়, রাইট? যে কোনো দেখুন, আপনি এপ্রিল টু মার্চ বলুন, আপনি জুলাই টু জুন বলুন, অক্টোবর টু সেপ্টেম্বর বলুন, যাই বলুন না কেন, একটা ইয়ারে শুরু হবে এবং আর একটা ইয়ারে গিয়ে শেষ হবে, ঠিক আছে? এটা হচ্ছে নন ক্যালেন্ডার ইয়ারের মেন ফিচার্স। বাট এসএপিতে দেখুন, যে কোনো জিনিসের তো একটা স্ট্যান্ডার্ড আপনাকে করতে হবে, ঠিক আছে? এবার স্ট্যান্ডার্ড থেকে আপনি সেটাকে আপনার মতো ফ্লেক্সিবিলিটি বাড়িয়ে নিতে পারেন। যেমন ধরুন আপনার যে ফ্ল্যাট, ঠিক আছে, এই ফ্ল্যাটটা ধরুন আপনার ফ্ল্যাটে টোটাল কত ইন্টারনাল জায়গা আছে? কত? 900 স্কোয়ার ফিট, রাইট। এবার আপনি হয়তো দেখুন প্ল্যান করলেন, যে প্রোমোটার আপনাকে বিক্রি করেছে সে হয়তো যেরমভাবে রুমগুলোকে সাইজ করবে ভেবেছিল, যেরমভাবে ডাইনিং স্পেসটাকে রাখবে ভেবেছিল, যেরমভাবে কিচেন টয়লেট রাখবে ভেবেছিল, আপনি কি করলেন, আপনি বললেন যে না আমার রুমগুলো এই সাইজের হবে, আমি স্পেস একই থাকবে, জাস্ট ডাইমেনশনটাকে একটু চেঞ্জ করে দিলেন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আপনি কি করছেন, আপনি কিন্তু ফিক্সড যে জায়গাটা ওটাকে চেঞ্জ করছেন না, বাট আপনার সুবিধা মতো বানিয়ে নিচ্ছেন। এইটা হচ্ছে বেসিক্যালি ক্যালেন্ডার ইয়ার হচ্ছে ফিক্সড একটা, ঠিক আছে? এবার এই ক্যালেন্ডার ইয়ারের রেসপেক্টিভে আপনি আপনার মতো করে আপনার যে ইয়ারটা দরকার হবে, যেটা আপনি নিজে বললেন এইমাত্র, যে যেটা ক্লায়েন্ট ডিপেন্ডেন্ট, ক্লায়েন্ট যেরকম বুঝবে তার যেরকম ইয়ার দরকার সেরকম করে নেবে, ঠিক সেরকমভাবে আপনি তৈরি করে নেবেন। এসএপি এই জন্য সবসময়তে ক্যালেন্ডার ইয়ারকে একটা ফিক্সড ধরে চলে, ঠিক আছে? তার মানে এই নয় সমস্ত কোম্পানি যারা এসএপি ইউজ করবে তারা ক্যালেন্ডার ইয়ার ধরে চলবে, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই নন ক্যালেন্ডার হয়, ঠিক আছে? তো এবার হচ্ছে বিশেষ করে ইউরোপের বাইরের কোম্পানি সবই প্রায় নন ক্যালেন্ডার, ঠিক আছে? তো এবার প্রশ্নটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার হলে আমার কোনো প্রবলেম নেই, আমি বলে দিলাম যে 2020, ও যে কোনো লোক বুঝে গেল যে এটা আলটিমেটলি জানুয়ারিতে শুরু হয়েছে, ডিসেম্বরের শেষ। বাট যেহেতু এটা স্ট্যান্ডার্ড ক্যালেন্ডারকেই ফলো করে ইয়ারকে, আপনি যখন এসএপিতে নন ক্যালেন্ডার, খুব ভালো করে শুনুন, নন ক্যালেন্ডার ফিসকাল ইয়ার বানাবেন, তখনও আপনাকে কিন্তু ওই মেইন যে থিওরিটা, ওই একটাই ফিসকাল ইয়ারের উপর ডিপেন্ডেন্ট, এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি হয়তো এপ্রিল টু মার্চ করলেন, যে 2020 এপ্রিল টু 2000 মার্চ যেটা আমাদের চলছে এখন, বাট আপনি যখন বলবেন ফিসকাল ইয়ার, আপনাকে কিন্তু বলতে হবে 2020, আপনি কিন্তু 2020-21 বলতে পারবেন না, কারণ আপনি স্ট্যান্ডার্ডটাকে ফলো করছেন। এবার আপনাকে কেউ জিজ্ঞেস করলো তো আপনার ক্যালেন্ডারি আপনার ফিসকাল ইয়ার কি কত, আপনি বলেন 2020, ও সবাই বুঝে গেল 2020-তে স্টার্ট। এইবার আপনাকে কেউ জিজ্ঞেস করতে পারে আপনার কোন মাস থেকে শুরু হচ্ছে, আপনার কি ক্যালেন্ডার, আপনি বলেন না আমার এপ্রিল থেকে শুরু হচ্ছে, ওরা সঙ্গে সঙ্গে যে সামনের লোক বুঝে যাবে এপ্রিল টু মার্চ,
ঠিক আছে, এইটুকুনি এইটুকুনি আইডিয়া ক্লিয়ার, এইটুকুনি আন্ডারস্ট্যান্ডিং, কোনো প্রবলেম নেই। ব্যাস, এবার এইখানে এপ্রিল টু মার্চের জায়গায় আপনার ধরুন 2020 জুলাইতেও শুরু হলো, কোনো প্রবলেম নেই। সে 2020 জুলাই টু 2021 জুন, তাও আপনার ফিসকাল ইয়ার 2020, 2020 অক্টোবর টু 2021 সেপ্টেম্বর, তাও ফিসকাল ইয়ার আপনার 2020। ঠিক আছে, এইবার মেন কাজ যেটা হচ্ছে এসএপিতে আমাদের যেমন ধরুন নর্মালি কটা ফিসকাল ইয়ারে পিরিয়ড থাকে, ফিসকাল ইয়ার কটা পিরিয়ড নিয়ে তৈরি হয়? হ্যাঁ, একটা ইয়ার। বলছি একটা ফিসকাল ইয়ারের মধ্যে কটা পিরিয়ড থাকে, কটা মাস থাকে? 12। অ্যাকচুয়ালি আমি পিরিয়ড বলেছি বলে আপনি একটু বুঝতে পারেননি। অ্যাকচুয়ালি আমরা এসএপিতে প্রত্যেকটা মান্থকে পিরিয়ড বলি। ঠিক আছে, এসএপিতে আমারই বলা ভুল হয়েছে, আপনি ফার্স্ট টাইম শুনছেন, আমারই বলা ভুল হয়েছে। প্রত্যেকটা মান্থকে বলা হয় পিরিয়ড। তাহলে একটা ফিসকাল ইয়ার মানে 12টা পিরিয়ড। ঠিক আছে, তো এখানে আমাদের এই একটা নতুন ফিচার্স এখানে আছে এসএপিতে, সেটা হচ্ছে এই একটা ফিসকাল ইয়ারে যে 12টা পিরিয়ড, যখন একটা পার্টিকুলার ফিসকাল ইয়ার, সেটা ক্যালেন্ডার হোক আর নন ক্যালেন্ডারই হোক, যখন শেষ হয়ে যাবে তখন এসএপি থেকে আরও 4টে পিরিয়ড এক্সট্রা প্রোভাইড করা হয়, দ্যাট ইজ কল্ড স্পেশাল পিরিয়ড। ঠিক আছে, তো ন্যাচারাল কোয়েশ্চেন যে স্পেশাল পিরিয়ডের ফাংশন কি? এই স্পেশাল পিরিয়ডটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে অ্যাকাউন্টিংটা হয়ে গেছে, সেই অ্যাকাউন্টিংটার টোটাল অডিটিং, টোটাল অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, রেকটিফিকেশান এন্ট্রিজ, রিপোর্টিং, এভরিথিং আপনার এই কি 4 মাসের মধ্যে শেষ করতে হবে। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে এই 4টে মাস কীরকমভাবে শুরু হবে? ধরুন আপনার ফিসকাল ইয়ার হচ্ছে ক্যালেন্ডার ইয়ার, তাহলে জানুয়ারি টু ডিসেম্বর, তাহলে ডিসেম্বর মাস যখন শেষ হয়ে গেল, তাহলে আবার নতুন জানুয়ারি থেকে পিরিয়ড শুরু হয়ে গেল, নতুন ইয়ার শুরু হয়ে গেল। বাট প্রথম যে নতুন ইয়ার জানুয়ারি থেকে যেমন শুরু হচ্ছে, শুরু হয়ে যাবে নতুন ইয়ারের, বাট প্রথম 4টে মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4টে মাস থাকবে প্রিভিয়াস ইয়ারের আপনার স্পেশাল পিরিয়ড। তাহলে যদি এপ্রিল টু মার্চ হয়ে যায়, তাহলে নেক্সট ইয়ার আবার শুরু এপ্রিল থেকে হয়ে যাবে, বাট প্রথম 4টে পিরিয়ড মানে এপ্রিল, মে, জুন, জুলাই, এটা হবে আপনার প্রিভিয়াস ইয়ারের স্পেশাল পিরিয়ড। ঠিক আছে, তাহলে টোটাল ফিসকাল ইয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি 12 + 4 = 16। ঠিক আছে, এইবার প্রশ্ন একটা, যে আপনি যে বলছেন যে একটা ইয়ার মেনশন করবেন 2020, 2021, বাট আপনি এই যে 2020 বা 2021 যদি নন ক্যালেন্ডার হয়ে যায়, তাহলে যে নেক্সট ইয়ারের মাস, সেগুলোকে আপনি কীরকমভাবে সেটিংস করবেন? ঠিক আছে, এটা তো খুব বড় কোয়েশ্চেন। আপনি 2021 মানে 2020 এপ্রিল থেকে 2021 মার্চ অবধি আলটিমেটলি ফিসক্যাল ইয়ারটা যাবে, তাহলে 2020 ডিসেম্বর অবধি কোনো প্রবলেম নেই, কারণ প্রত্যেকটা মাসই 2020 মধ্যেই রয়েছে। ঠিক আছে, বাট 2021 মার্চ, যেটা জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই যে 3টে মাস, ঠিক আছে, এই 3টে মাস আমি কিন্তু আলটিমেট কীরকমভাবে মেনশন করব, এটাই হচ্ছে। তো এইটা মেনশন করতে গেলে আমাকে কি করতে হবে? বেসিক্যালি যেটা করতে হবে, যে আমাকে একটা নতুন সিস্টেম এখানে তৈরি করা হয়, যাদেরকে বলে ইয়ার শিফট। ইয়ার শিফট, আপনাকে যে আমি ডেফিনেশনের নোটসটা দিয়েছি, ওই ডেফিনেশনের নোটসের মধ্যে থেকে ম্যাডাম প্রত্যেকটা ডেফিনেশন যেগুলো যেগুলো আমাদের হয়ে যাচ্ছে, অলরেডি আপনার 3টে ডেফিনেশন হয়ে গেছে, কোম্পানি, কোম্পানি কোড, বিজনেস এরিয়া, আজকে ফিসকাল ইয়ার হয়েছে, প্রত্যেকটা ডেফিনেশনকে কিন্তু একদম রিড করে ফেলবেন, কারণ আপনাদের ইন্টারভিউটা একটু ডিফারেন্ট ওয়েতে হতে পারে, আপনাদেরকে কনসেপচুয়ালি ইন্টারভিউ নেবে। ঠিক আছে,
যখন আমরা ব্যাক এন্ড, হ্যাঁ আমি যে নোটসটা দেখেছি সেখানে খালি মানে এই লেখা আছে কোথায় থেকে কিরকম যাবো, মানে কোথায় অ্যাক্সেস করবো, ডেফিনেটলি পুরো এই ওয়ার্ডটা আছে। না, আপনাকে আমি একটা কথা বলি, শুনুন। আপনাকে একটা কাজ করছি আমি, সেটা হচ্ছে 1 মিনিট দাঁড়ান, দাঁড়ান 1 মিনিট। আপনাকে একটা বই পাঠিয়ে দিই, কারণ হচ্ছে যে এই বইটা আপনার খুব জরুরি বই আছে। 1 মিনিট দাঁড়ান। আপনাদের কি যেন এ ছিল, ডি ডি কি DMEN না, এন্টারপ্রাইজ না, স্ট্রিপ 4টে 7 ছিল না? হুম। তো আমি একটা টেক্সট বুক পাঠিয়ে দিলাম আপনাকে আমি, ঠিক আছে? এই টেক্সট বুকটা হচ্ছে বেসিক্যালি আপনার যে কোনো টপিক্সের সম্বন্ধে আপনি যদি কিছু জানতে চান, ওই টেক্সট বুক ইজ এনাফ ফর এভরি, মানে এটা নিয়ার অ্যাবাউট 440 পেজেসের আছে, ঠিক আছে? বিগিনার লেভেলের জন্য একদম বেস্ট বুক। ওকে, তো এবার প্রশ্ন, আর এইখানে যে আপনাকে যেটা 112 পাতার যে পিডিএফটা দেওয়া আছে, ঠিক আছে, ওটা হচ্ছে আপনার বেসিক্যালি প্র্যাকটিক্যাল কনফিগারেশনের জন্য। আর দেখবেন একটা 4 পাতার পিডিএফ দেওয়া আছে, ডেফিনেশন বলে আছে, ঠিক আছে? এই ডেফিনেশনের মধ্যে আপনি যেগুলো কনসেপ্টগুলো পাচ্ছেন, এই কোম্পানি কোড, বিজনেস এরিয়া, ঠিক আছে, এইগুলোর হচ্ছে আপনার ডেফিনেশন। ঠিক আছে, আর স্যার আপনি বলে দিবেন স্যারদের যে মানে অরিজিনাল ডেফিনেশন ওখান থেকেও পড়তে পারবো আমি নাকি? দেখুন, আপনি ওখান থেকে পড়তে পারেন, বাট আমি আপনাকে যে ডেফিনেশনটা করে দিয়েছি অলমোস্ট দেখবেন সেমই আছে। আপনি দেখে নিতে পারেন, ঠিক মিলিয়ে আছে, নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এবার, আমি জোরে করে দেবো। হ্যাঁ, ওগুলো একটু দেখে নেবেন ম্যাডাম। এবার দেখুন ফিসকাল ইয়ারের ক্ষেত্রে ইয়ারশিপ যে কনসেপ্টটা কি হয়, এই 2021-এর যে 3টে মাস, ঠিক আছে, এই 3টে মাসকে আমাদের কি করতে হবে না, 3টে মাসকে আমাদেরকে শিফটিং করতে হবে। কীভাবে শিফটিং করবেন আপনি? ধরুন আপনার বাড়িতে যে, ধরুন 2, 3, 4টে যে কটা রুম আছে, আপনি কোনো একটা রুম থেকে একটা কোনো চেয়ারকে ধরুন তুলে নিয়ে এসে যদি আর একটা রুমের মধ্যে রাখেন, তাহলে ওই চেয়ারটা কিন্তু আলটিমেটলি আপনাদেরই থাকছে, বাইরের কারোর হয়ে যাচ্ছে না, জাস্ট সে তার প্লেসটা চেঞ্জ করছে। বোঝা গেল? জাস্ট প্লেসটা চেঞ্জ করছে, কনভেনিয়েন্ট ওয়েতে আপনি রেখে দিচ্ছেন। সেই জন্যে আমরা যখন ফিসকাল ইয়ারের পিরিয়ডগুলো বানাবো, যখন বানাই, তখন আমাদের পুরো স্ট্রাকচারটা মেশিনকে বলতে হবে। কীরকম না, আপনাকে বলতে হবে কোন মাসটা ফার্স্ট পিরিয়ড। যেমন ধরুন এপ্রিল মাস, এটা 1 নম্বর পিরিয়ড। এপ্রিল মাস 4 নম্বর মাস, 30 দিন, 30 ডেজের হয়। মে মাস 2 নম্বর পিরিয়ড, 5 নম্বর মাস, 31 ডেজ, ঠিক আছে? তো এইরকম করতে করতে যখন ডিসেম্বর মাসে গিয়ে আপনি যাবেন, তখন দেখবেন যে ডিসেম্বর মাস আপনার 12 নম্বর মাস, 9 নম্বর পিরিয়ড। বোঝা গেল? জানুয়ারি মাস যখন আসবেন, পরের মাসটা, তখন জানুয়ারি মাস কিন্তু 1 নম্বর মাস, পিরিয়ড কত না 10, ডিসেম্বর 9, জানুয়ারি 10। তাহলে 31 ডিসেম্বর 2020, তার পরের দিনটা হবে 1/1/2021। মেশিন কিন্তু অটোমেটিক্যালি আপনার কনফিগারেশন থেকে বুঝে যাচ্ছে। ফেব্রুয়ারি মাস 2 নম্বর মাস, হচ্ছে আপনার 11 পিরিয়ড। মার্চ মাস 3 নম্বর মাস, 12 পিরিয়ড। বাট এই যে 3টে পিরিয়ড তো নতুন ইয়ারের হয়ে যাচ্ছে, সেই জন্য আমি তো নতুন ইয়ার আমি ইউজ করতে পারবো না, কারণ ফিসকাল ইয়ার বলার সময় আমি বলবো 2020, আমি 2020-21 বলতে পারবো না। সেই জন্যে ওইখানে আর একটা কালাম দেওয়া থাকে, সেই কালামটাকে বলা হয় ইয়ার শিফট। আমি যখন প্র্যাকটিক্যালি করবো দেখাবো আপনাকে, আমি জাস্ট জিনিসটা কনভিন্স করে দিচ্ছি পুরো। তো ইয়ার শিফট মানে কি? ইয়ার শিফট মানে হচ্ছে শিফটিং অফ ফিনান্সিয়াল ইয়ার, মানে আপনাকে করতে হবে কি, ওই ইয়ার শিফটের ঘরে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ 3টে ঘরেই -1, -1, -1, মানে কি? এটা তো 21-এর মাস,
2021 -1 2020, 2021 -1 2020, 2000, তার মানে কি এই তিনটেকে আপনি শিফট করে 2020 রুমে রেখে দিলেন। বাট এগুলো 2020 মাস হয়ে গেল না, কারণ কি আপনি পিরিয়ডে বলে দিয়েছেন 9, 10, 11, 12। মেশিন কিন্তু বুঝে গেছে ওটা, যে এটা নতুন বছরের পিরিয়ড। জাস্ট রাখবার জন্য, সেটিংটা করবার জন্য, কারণ আপনার কি না, আপনার ফিসকাল ইয়ারের স্ট্যান্ডার্ডটা হচ্ছে, সেটিংটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। আর ক্যালেন্ডার ইয়ার হলে আপনাকে একটা ইয়ারই বলতে পারবেন। এসএপিতে আমরা দুটো ফিসকাল ইয়ারকে একসঙ্গে বলতে পারি না, কারণ সেটিংটাকে মেনটেন করতে হয়। সেই জন্য আমরা করলাম এটাকে জাস্ট শিফট করে। ঠিক আছে, এইটা হচ্ছে মেন বেসিক কনসেপশন ফিসকাল ইয়ারের। এবার আমরা যখন এবার একটু প্র্যাকটিক্যালি ঢুকবো, প্র্যাকটিক্যালি ঢুকলে দেখবেন আরও জিনিসটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, আগে আপনি এসএপিটা করুন, ওপেন করুন। রিজুম করুন।
হ্যালো। হ্যাঁ স্যার, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ। একটু। হ্যাঁ, এই যে মেশিনটা না আপনি ম্যাডাম নেক্সট দিন থেকে একটু আগে চালিয়ে নেবেন। আচ্ছা, যে মানে সফটওয়্যার আছে? একটু আগে চালিয়ে নেবেন, কারণ এই যে টাইমটা
আপনার বেঁচে যাবে। লগ অন করছি, আমারগুলো লগ অন খুলে গেছে। 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ আপনি করুন 800 দিয়ে দিন। এসএপি ইউজার ইন্ডিয়া 123, এসএপি ইউজার, এসএপি ইউজার, এসএপি ইউজার, ইউজার নাম এটা, এসএপি ইউজার, ওটা দিয়ে দিন। ক্লিক, ওই এসে গেছে এসে। হ্যাঁ, ইন্ডিয়া 123। ঠিক আছে, এবার আপনি ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট ক্রিয়েট করবেন OB29। বি বি, বি ফর বোম্বে, নাই বি, ও বি, ও বি, বি, বি ফর বোম্বে, বি। এগুলোর হচ্ছে কি জানতো ম্যাডাম, ফার্স্ট যে টিকটটা যখন দেবেন, এই মেশিনে তো এটা ফার্স্ট টাইম হচ্ছে। ফার্স্ট টিকটের ক্ষেত্রে আপনার এখানে কম্পাইলটা করবে, বাট সেকেন্ড টাইম থেকে যখন এই সেম টিকট দেবেন এতক্ষণ টাইম লাগবে না। আচ্ছা ও ফার্স্ট টিকটটা যখন পায় তখন আর কি পুরো চেকিং করে নেয়। হ্যাঁ
এবার স্ক্রিনটাকে ভালো করে ওয়াচ করুন ম্যাডাম। এসএপিতে না ম্যাডাম, আপনি চেষ্টা করবেন সবসময় স্ক্রিনটাকে, যে কোনো স্ক্রিনকে পুরো মুখস্থ করে রাখতে, কারণ আপনার যখন সলিউশন আসবে আপনাকে কিন্তু স্ক্রিনটা মাথায় নিতে হবে। এই দেখুন, এইটা ফার্স্ট কলাম কি লেখা আছে, এফভি। এফভি ফুল ফর্ম হচ্ছে ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট, সাধারণত 2 ডিজিটের হয়। ন্যাচারালি ভ্যারিয়েন্ট লিখলে তার ডেসক্রিপশন লিখতে হবে, ডেসক্রিপশন আছে। নেক্সট কলামটা হচ্ছে ইয়ার ডিপেন্ডেন্ট, আমি ইয়ার ডিপেন্ডেন্ট কনসেপ্টটা পরে বোঝাচ্ছি। তারপর দেখুন ক্যালেন্ডার ইয়ার, যদি কোনো ফিসকাল ইয়ার ক্যালেন্ডার ইয়ার হয় তো আপনি জাস্ট ক্যালেন্ডার ইয়ারের চেক বক্সে টিক মেরে দেবেন। যদি ক্যালেন্ডার ইয়ার না হয়, নন ক্যালেন্ডার, কিছু করবেন না। নাম্বার অফ পোস্টিং পিরিয়ড 12, নাম্বার অফ স্পেশাল পিরিয়ড কলাম আছে। তাহলে আপনাকে আগে কি করতে হবে, একটা ভেরিয়েন্ট ক্রিয়েট করতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে হোয়াট ডু মিন বাই ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট ব্যাপারটা কি, দেখুন এই ভেরিয়েন্ট কথাটা এসএপির কমন ওয়ার্ড এবং এটা বারে বারে আসবে। ভেরিয়েন্ট মানে হচ্ছে একটা ভেরিয়েবল, ঠিক আছে। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। যেমন ধরুন আজকে আপনাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আপনার বাড়ির লোকে অ্যাড্রেসটা বলবেন, তখন আপনি আমাকে কি বললেন, যে পারিয়ার সিনেমার সামনে আসবেন, এসে কল করবেন। তার মানে আপনি কিন্তু আমাকে ডাইরেকশান দিয়ে দিচ্ছেন, পুরো জায়গাটা বলে দিচ্ছেন। তাহলে আমাকে কিন্তু এখন আমার ডেস্টিনি কি না, ওই পার্টিকুলার পারিয়ার সিনেমার সামনে আমাকে যেতে হবে। আমি যখন পারিয়ার সিনেমার সামনে গেলাম, আপনি আমাকে জাস্ট একটু গাইড করে দিলেন যে এইখান থেকে এই সামনের বিল্ডিংয়ে আসতে, আমি চলে গেলাম। তাহলে এইটাই কিন্তু ভেরিয়েবল। ভেরিয়েবলের মধ্যে কি টোটাল স্ট্রাকচারটা লেখা আছে। তাহলে আমি কিভাবে পারিয়ার সিনেমাতে যাব, আমি যদি আপনাকে জিজ্ঞেস করতাম, আপনি কিন্তু তাও বলে দিতেন যে আপনি হাওড়া ময়দান থেকে অটো করে আসুন, হাওড়া থেকে এলে বাসে করে আসুন, ওই দিক থেকে এলে আদার্স কোনো ওয়েতে আসুন। তাহলে এই যে টোটাল জিনিসটা আমি বলে দিচ্ছি, বা আপনি যদি এই দিকে কোথাও আসতে চান, আপনি যদি কলকাতায় কোনো পার্টিকুলার যে জায়গায় যেতে চান, আপনাকে কেউ যদি গাইড করে যে হাওড়া থেকে এত নম্বর বাসে উঠতে হবে, এই স্টপেজে নামতে হবে, সেখান থেকে নেমে এইখান দিয়ে যেতে হবে, এই যে টোটাল গাইডলাইন, একটা জায়গাটা আমি তাকে ডিফাইন করে দেওয়া হচ্ছে নোট, দ্যাট ইজ কল্ড যে পুরো কনফিগারেশন। এইটা কোথায় না, একটা পার্টিকুলার জিনিস, মানে সেটা কাগজে হতে পারে, আপনাকে হোয়াটসঅ্যাপ করতে পারে, আপনাকে টেক্সট করতে পারে, যা ইচ্ছা করতে পারে। তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যম বা টেক্সটের মাধ্যম বা আপনাকে কেউ কাগজে ম্যানুয়ালি লিখে দিল, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল। আর ভেরিয়েবল মধ্যে কী লেখা আছে, তার টোটাল গাইডলাইনটা। তো এসএপিতে ঠিক তাই, ভেরিয়েবলগুলো হচ্ছে আলটিমেট একটা টোটাল অবজেক্ট, যার মধ্যে পুরো গাইডলাইন লেখা আছে। কি গাইডলাইন না, যেটা যে ভেরিয়েবল তার গাইডলাইন কীভাবে করা হবে। ক্লিয়ার? তাহলে ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট মানে ফিসকাল ইয়ার আপনি কীভাবে বানাবেন, কটা মাসের বানাবেন, কটা মাসের কি পিরিয়ড থাকবে সেটা লিখছেন, ঠিক আছে। এরপর আপনি যেটা লিখবেন সেটা কত মাসের যে পিরিয়ড হচ্ছে, সেটা কোন মাসটা কত নম্বর মাস, কত নম্বর পিরিয়ড, কত দিন, এভরিথিং, ঠিক আছে। এরমভাবে যখনই ভেরিয়েবল আসবে, ভেরিয়েন্ট ক্রিয়েট করবো, সেটা কিন্তু একই অবজেক্টিভ। ওকে, তো আমরা কি করছি না, ক্লিক নিউ এন্ট্রিজ, নিউ এন্ট্রিজে ক্লিক করুন। ভেরিয়েন্ট ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট 2 ডিজিট আলফা নিউমেরিক নাম্বার, কি দেবেন দিয়ে দিন। আপনি কোম্পানি কোডের নামই রাখুন, মনে রাখতে সুবিধা হবে। 12 আছে মনে হয়, ঠিক আছে, রাখুন। ডেসক্রিপশন লিখে দিন। ডেসক্রিপশনগুলো কীরকম করবেন বলুন তো, যখন যেটা বানাবেন সেইটা ওপর বেস করে কোম্পানি কোড, ধরুন ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট ড্যাশ দিয়ে লিখে দিলেন যে আপনার কোম্পানি কোডটার নাম, তাহলে আপনার পক্ষে আরও ইজি। যখনই যে ভেরিয়েবলটা বানাবেন তখনই সেইটা ড্যাশ দিয়ে কোম্পানি কোড লিখে দেবেন। হ্যাঁ, যেটা ইচ্ছে, ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট যখন করছেন তাহলে ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট লিখে দেন, ফিসকাল ইয়ার ড্যাশ দিয়ে কোম্পানি কোডটা লিখে দিন, তাহলে আপনি লিস্ট থেকে দেখতে সুবিধা হবে। কোম্পানি কোডের যে কোডটা 4টি ডিজিট আছে না, 4 ডিজিট, সেইটা। এবার হচ্ছে আপনার নাম্বার অফ পিরিয়ডস। আমি ক্যালেন্ডার করব না, কারণ ক্যালেন্ডার আপনাকে আমি দেখিয়ে লাভ নেই, কারণ ক্যালেন্ডারে কিছু শেখার নেই। আমি পরে দেখাচ্ছি, মেন শেখা হচ্ছে নন ক্যালেন্ডার। নাম্বার অফ পোস্টিং পিরিয়ড 12, ট্যাব দিন। নাম্বার অফ স্পেশাল পিরিয়ড 4। এবার আপনার এই যে 12 নম্বর যে পড়েছেন ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট, এটা আদৌ আছে কি নেই এটা বুঝতে গেলে আপনাকে জাস্ট একটা এন্টার মারতে হবে।
দেখুন কি লিখে দিল যে অ্যান এন্ট্রি অলরেডি এক্সিস্ট দ্য সেম কি। এসএপিতে একটা সুবিধা আছে কি জানেন, আপনি যে এতগুলো কাজ করলেন, 4টে কালামে ভর্তি করলেন, তার মধ্যে যে কালামটাই আপনার ভুল আছে সেই কালামটাকে আপনাকে রেড করে ওখানে কার্সারটাকে নিয়ে ব্লিঙ্ক করে দেবে। তার মানে 12 দিয়ে আপনি করতে পারবেন না, 12 নম্বর অলরেডি দিয়ে কেউ বানিয়েছে, আপনি অন্য নাম্বার দিন। যেটা ইচ্ছা দিন, এন্টার করুন। দিন এন্টার কোনো, দেখুন যদি না থাকে এফবিও দেওয়া আছে অলরেডি, অন্য দিন। দেওয়া আছে, নেই, নিয়ে নিয়েছে। তো নিলে কী করা হবে, এটা এটা কালারটা চেঞ্জ হয়ে গেল। এইবার হচ্ছে কী করতে হবে, আপনাকে এই লাইনটা সিলেক্ট করতে হবে। লাইন কীভাবে সিলেক্ট করতে, যে কোনো সময় যখন লাইন সিলেক্ট বলতে হবে তখন এই পার্টিকুলার যে ভেরিয়েবল যেখানে শুরু হচ্ছে তার আগে দেখুন একটা লাইন আছে, এই যেখানে আমি কার্সারটা রেখেছি এখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করুন, বিডির আগে ক্লিক করুন। হ্যাঁ, যখনই সিলেক্ট করবেন লাইন কিন্তু ইয়ালো বর্ডার এসে যাবে, ঠিক আছে। এরপর আমরা কি করব, পিরিয়ডগুলো বলবো, কত নম্বর পিরিয়ড থেকে স্টার্ট হচ্ছে, কোনটা কত নম্বর পিরিয়ড, কোন পিরিয়ড কত নম্বর মাস। তো পিরিয়ডসে ডাবল ক্লিক করুন। হ্যাঁ, আগের দিনে ক্লাসে রেকর্ড তো পাঠিয়ে দিয়েছিলাম। আপনাকে তো গুগল অ্যাকাউন্টেই পাঠিয়েছিলাম। বেশি না, আপনি এই রেকর্ডিংটা মেশিন থেকে মেশিনে ডাউনলোড করে দেখতে পাবেন, আর আপনার যে মোবাইলে খুলছে না, মোবাইলের সেটিংটা চেঞ্জ করে নেবেন। ওখানে গুগল অ্যাকাউন্টটা ওখানে আমি এইটা কি জানেন তো, সত্যি কথা বলতে এই গুগলের সেটিংসটা আমি একবার আমারও নিজের মোবাইলে হয়েছিল, আমি দোকানে দেখিয়েছিলাম, আমার করে দিয়েছিল। তো এটা একটুখানি জেনে নেবেন যারা একটু জানে মোবাইলে, কারণ মোবাইলে এটা অনেকের কাছে আমি দেখেছি, শুনেছি ওদের মোবাইলে গুগল অ্যাকাউন্ট খোলে না, ইউটিউব থেকে এ করে খোলে না, ঠিক আছে। তো আপনি গুগল অ্যাকাউন্টটা কিন্তু আপনি আপনি মেল থেকে ডাউনলোড করে মেশিনে রেখে দেবেন, তো ডাইরেক্ট খুলে যাবে। আচ্ছা, নিউ এন্ট্রিজ করুন। দেখুন ফার্স্ট কি হচ্ছে মাস, এপ্রিল মাস কত নম্বর মাস, 4। তো 4 লিখুন, ট্যাব 30 ডেজ,
ট্যাব, পিরিয়ড 1 কোনো ইয়ার শিফট হবে না, ট্যাব 5, 31, 2 এরকম করে করুন। সেপ্টেম্বর 30, আগস্ট 31, 8 নম্বর পিরিয়ড 31। স্যার এইবার করবেন হ্যাঁ, এবার এইখানে ইয়ার শিফটে 1 2 এখানে আপনি -1 লিখুন। হ্যাঁ, এখানে -1, এখানে -1। মানে কি হলো ভালো করে দেখুন, এইখানে পিরিয়ড দেখুন আপনার 9 পিরিয়ড, ঠিক আছে। জানুয়ারি যখন এলো 10th পিরিয়ড, মানে মেশিন বুঝে যাবে 9 পিরিয়ডের পরের মাসটা 10th পিরিয়ড হবে, ওর ইয়ারে যেতে অসুবিধা নেই। বাট যেহেতু আমি ফিসকাল ইয়ার একটাই মেনশন বলতে পারবো, নর্মাল ফিসকাল ইয়ারের স্ট্যান্ডার্ড সিস্টেমটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার, সেই জন্য এই যে 3টে মাস যখনই কোনো নতুন বছরের মাস হবে সেগুলোকে জাস্ট শিফট করে তুলে ধরে নিয়ে এসে জাস্ট সাজিয়ে রাখছে আগে লাস্ট ইয়ারে, কিন্তু পিরিয়ড হিসাবে কিন্তু দেখুন পরপর মেনটেন হয়ে যাচ্ছে। এইটা কিন্তু এর মানে এই নয় যে এইটা 2020 মাস, ভালো করে বোঝার চেষ্টা করুন। এটা কিন্তু পিরিয়ডটাই 10, 11, 12 বলে দিচ্ছে যে নতুন বছরের পিরিয়ড, যে কোনো বছরই হোক নতুন বছরের পিরিয়ড, ঠিক আছে। বাট শুধুমাত্র শিফট করে দিচ্ছি, মাসগুলোকে একটা জায়গায় বসিয়ে রাখছি, আর নাথিং এলস, কিচ্ছু না। সেভ, সেভ করে দিন।
হলো। এবার দেখুন, এইবার দেখুন ইয়ার ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আপনি এটা বুঝতে পেরেছেন স্ট্রাকচারটা। এবার ইয়ার ডিপেন্ডেন্ট আমি আমাকে এক্সপ্লেন করছি। ইয়ার ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায়? ইয়ার ডিপেন্ডেন্টের মিনিং হচ্ছে, আপনার নোটসে দেওয়া আছে কোন ইয়ার ডিপেন্ডেন্ট ব্যাপারটা কী আছে। ইয়ার ডিপেন্ডেন্ট হচ্ছে, ইয়ার ডিপেন্ডেন্ট অলওয়েজ ডিপেন্ডস আপন ক্লায়েন্ট। এবার ব্যাপারটা একটু বুঝুন। ধরুন একটা নন এসএপি কোম্পানি, যেখানে এসএপি ইমপ্লিমেন্ট হচ্ছে, ঠিক আছে, মানে স্টার্ট হয়েছে ইমপ্লিমেন্টেশন। তো যখন ইমপ্লিমেন্ট হবে তখন তো ওদের পুরনো সিস্টেমে ওদের অ্যাকাউন্টিংটা তো চলবে, অ্যাক্টিভিটিসটা তো হবে। এবার যখন ইমপ্লিমেন্টটা শেষ হয়ে গেল, দেখা গেল সেটা হয়তো জুলাই মাসে শেষ হলো, আগস্ট মাস থেকে ক্লায়েন্ট ইচ্ছা করলে এসএপিতে এন্ট্রি করতে পারে, কাজ করতে পারে। ঠিক আছে, তো এখন এপ্রিল, মে, জুন, জুলাই 4টে মাস তো সে পুরনো সিস্টেমে করে ফেলেছে, সেগুলো তো এখানে রিরাইট করবে না। তো আমরা কি করব, ক্লায়েন্ট যদি চায় আগস্ট মাস থেকে এন্ট্রি করবে, তাহলে প্রথম বছরের ক্ষেত্রে ফিসক্যাল ইয়ার ক মাসের হবে? যদি এপ্রিল টু মার্চ হয়, তাহলে আগস্ট থেকে যদি শুরু করে এসএপিতে ক মাসের পিরিয়ড হবে ওটা? 8টা হবে, কারণ এপ্রিল, মে, জুন, জুলাই 4টে করে ফেলেছে। এবার বাকি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে ফার্স্ট ইয়ারটা হবে, ফার্স্ট পিরিয়ডটা হবে, ইয়ারটা তৈরি হবে ফিসক্যাল ইয়ারের হচ্ছে, এটা কিন্তু 8টা পিরিয়ড হবে। কিন্তু বাট এসএপি সিস্টেম তো 12, ও কী করে বুঝবে এটা 8টা পিরিয়ড? তো এই বছরটাই যে শুধু 8টা, কিন্তু নেক্সট ইয়ার থেকে তো আবার সেই 12টাই হবে। নেক্সট ইয়ার থেকে তো সেই এপ্রিল থেকে মার্চই হবে। বাট ফার্স্ট শুধু ইয়ারটা হচ্ছে আপনার আগস্ট থেকে শুরু হচ্ছে, মার্চে গিয়ে শেষ হচ্ছে। তাহলে ফার্স্ট ইয়ারটাই শুধুমাত্র 8। তো এই ফার্স্ট ইয়ারটাই যে শুধু 8, সেইটা মেশিনকে বোঝাবার জন্য আপনাকে ইয়ার ডিপেন্ডেন্টে টিক মারতে হবে। তাহলে মেশিন বুঝে যাবে, ও তার মানে এই ইয়ারটাই হচ্ছে আপনার 8। নেক্সট ইয়ারে গিয়ে আপনি নতুন ফিসক্যাল ইয়ার ভেরিয়েন্ট ক্রিয়েট করতে পারেন, বা এটাকে মডিফাই করতে পারেন, যেটা ইচ্ছা করে আপনি এটাকে আবার 12 করে দিলেন, আপনি এটাকে তুলে দেবেন। ঠিক আছে, এটা তো গেল একটা ফিসক্যাল ইয়ার ভেরিয়েন্ট, ইয়ার ডিপেন্ডেন্টের একটা কনসেপ্ট। ঠিক আছে, নেক্সট ইয়ার ডিপেন্ডেন্টের কনসেপ্ট হলে, এই যে 8টা পিরিয়ড হলো, তাহলে এই বছর তো 4টে পিরিয়ড কম হলো। এই 4টে পিরিয়ড যে কম হলো, এইটাকে বলা হয় শর্ট এন্ড ফিসক্যাল ইয়ার। মানে ফিসক্যাল ইয়ারটা শর্ট হচ্ছে, পুরো 12 মাসের হচ্ছে না। শর্ট এন্ড ফিসক্যাল ইয়ার হতে গেলে ইয়ার ডিপেন্ডেন্ট আপনাকে হতেই হবে। ঠিক আছে, বোঝা গেল ফিসক্যাল ইয়ার শর্ট এন্ড। এইবার আপনি এটাকে কোম্পানি করে অ্যাসাইন করে দিন, OB37/N OB37।
পজিশনে ক্লিক করুন। হ্যাঁ, অলওয়েজ যখনই অ্যাসাইনমেন্ট মানে পজিশন। হ্যাঁ, কোম্পানি কোড দিন। এবার এখানে ফিসকাল ইয়ার ভেরিয়েন্টটা যেটা বানিয়েছিলেন এটা দিয়ে দিন। মনে না থাকলে ড্রপডাউন থেকেও নিতে পারেন, যেটা ইচ্ছা। সেভ। সেভ করে দিন। ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হলো। আচ্ছা, নেক্সট কনসেপ্টে আসছি। এই কনসেপ্টটা টোটালি ফিসি কনসেপ্ট, কিন্তু এখন বেসিক্যালি আমি চেষ্টা করব আপনাকে একদম পুরো ক্লিয়ার করে দেবার, কিন্তু জিএল ক্রিয়েশনের সময় এই কনসেপ্টটা ভালো বুঝতে পারবেন। এটাকে বলা হয় ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট। বেসিক্যালি আপনাকে জানতে হবে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট ব্যাপারটা কী। যখন আমরা জিএলগুলো ক্রিয়েট করব, জিএল তো বিভিন্ন রকমের হবে। কখনো সেটা অ্যাসেট, কখনো সেটা লাইবিলিটি, কখনো ইনকাম, কখনো এক্সপেন্ডিচার, কখনো আবার দেখুন সাব জিএল হবে, যেমন ভেন্ডার কাস্টমার। ঠিক আছে, তো এবার সমস্ত জিএলের তো একই রকম স্ট্রাকচার হতে পারে না। অ্যাসেটের একরকম স্ট্রাকচার হবে, ভেন্ডার হলে একরকম হবে, কাস্টমার হলে একরকম হবে, আপনার লাইবিলিটি হলে একরকম হবে, ইনকাম একরকম। তো এই যে স্ট্রাকচারগুলো, মানে স্ট্রাকচার মিনস হোয়াট না, স্ট্রাকচার মিনস হচ্ছে যে আপনি একটা জিএল যখন ক্রিয়েট করবেন, অনেক ফিল্ড আপনাকে ফিল আপ করতে হবে। এখানে যেমন ফিল আপ করছেন, সেরকম ওখানে অনেক ফিল্ড ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এই যে ফিল্ডগুলো ফিল আপ করবেন, সেই ফিল্ডের স্ট্রাকচারগুলো আলটিমেট এক একটা টাইপের জিএলের জন্য এক একটা জায়গায় স্ট্রাকচার লেখা আছে। তো যেখানে সেই স্ট্রাকচারগুলো লেখা আছে সেগুলোকে বলা হয় ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। আমাদের কিন্তু ফিল্ড স্ট্যাটাস গ্রুপ সেপারেটলি ক্রিয়েট করার দরকার নেই। আমরা কি করব, এসএপি কি করেছে, একটা স্ট্রাকচার অলরেডি নিজে ক্রিয়েট করে একটা জায়গায় স্টোর করে রেখে দিয়েছে। ঠিক আছে, আমরা সেখান থেকে জাস্ট কপি করে নেব। বোঝা গেল? সিম্পল সেখান থেকে কপি করে নেব আলটিমেটলি। ওকে, তো আমরা তাহলে ফিল্ড স্ট্যাটাস গ্রুপগুলো কোথায় কপি হয়ে কোথায় রয়েছে না, এসএপি স্ট্যান্ডার্ড ক্রিয়েট করেছে। যে এসএপি স্ট্যান্ডার্ডটা যেটা ক্রিয়েট সেটা হচ্ছে আলটিমেটলি ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টের মধ্যে সে কপি করে রেখে দিয়েছে। ঠিক আছে, আমরা সেই ভেরিয়েন্ট থেকে কপি করে আমাদের মতো সুবিধা মতো ভেরিয়েন্ট ক্রিয়েট করে নেব। ঠিক আছে, তাহলে একটা ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টের মধ্যে কি রয়েছে না, ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টের মধ্যে রয়েছে ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। ঠিক আছে, একটা ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টের মধ্যে রয়েছে ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। যেমন ধরুন আপনার ফিসকাল ইয়ার পিরিয়ড ভেরিয়েন্টের মধ্যে কি রয়েছে, ফিসকাল ইয়ার ভেরিয়েন্টের মধ্যে ফিসকাল ইয়ারের পিরিয়ডগুলো রয়েছে, সব কোন পিরিয়ডটা কত নম্বর কত মাস সব রয়েছে ওর মধ্যে। তো এখানেও ঠিক তাই, ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টের মধ্যে ফিল্ড স্ট্যাটাস গ্রুপগুলো রয়েছে। তাহলে যখন ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টের আন্ডারে কোনো ফিল্ড স্ট্যাটাস গ্রুপ রয়েছে, তাহলে আমরা নিজেরা জানি একটা জিনিস, যে আপলাইন মানে ওপরে যে থাকে সে ডাউনলাইনকে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, তাহলে ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট সে কিন্তু গ্রুপকে কন্ট্রোল করছে। এইবার ফিল্ড স্ট্যাটাস গ্রুপ সে কি কন্ট্রোল করবে, সে করবে আপনি যে ফিল্ডগুলো ফিল আপ করবেন না, যে কোনো ফিল্ডের স্ট্যাটাস 4 রকমের হয়। একটা স্ট্যাটাস হচ্ছে রিকোয়ার্ড স্ট্যাটাস, একটাকে বলা হয় অপশনাল, একটা হচ্ছে সাপ্রেস, একটা হচ্ছে ডিসপ্লে। আমি একটা একটা করে বোঝাচ্ছি।
রিকোয়ার্ড মানে কি, আপনি দেখবেন যখন ইমেল আইডি ফিল আপ করেন বা আদার্স কোনো জায়গায় কোনো কোম্পানির ফর্ম ফিল আপ করছেন, কিছু কিছু ফিল্ড থাকে কম্পালসারি আপনাকে দিতেই হবে, আপনাকে রেড মার্ক এসে যায়, দ্যাট ইজ কল রিকোয়ার্ড ফিল্ড, কম্পালসারি ফিল্ড, যেটা আপনাকে দিতেই হবে। ঠিক আছে। নাম্বার 2, সেটা হচ্ছে অপশনাল। কিছু কিছু ফিল্ড আছে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, নট নেসেসারি। ঠিক আছে, সেটাকে বলা হয় অপশনাল। তারপর কিছু ফিল্ড আছে ডিসপ্লে। কীরকম ব্যাপারটা ডিসপ্লে ফিল্ড, দেখুন আপনি যদি ট্রেনের টিকিট কাটেন, আপনি যদি কোনো শপিং মলে গিয়ে পারচেস করেন, দেখবেন যখন টিকিট কাটছেন বা যখন কিছু পারচেস করছেন, আপনাকে যে আপনার ধরুন মেমোটা দেওয়া হচ্ছে বা টিকিটটা দেওয়া হচ্ছে, ওই টিকিটটা বা ওই মেমোটা যে টাইমে আপনি পে করেছেন ঠিক সেই টাইমটা, ডেট আর টাইমটা উঠে যাচ্ছে। তাহলে এটা কি না, এটা ডিসপ্লে। ডিসপ্লেটা কোত্থেকে হচ্ছে, মানে মেশিনে যেটা সিস্টেম ডেট আর টাইম রয়েছে সেইটা ডিসপ্লে হয়েছে, সেটাই ওখানে উঠে আসছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে সাপ্রেস। সাপ্রেস মানে কি, সামথিং হাইড। আপনি যেসব সফটওয়্যার ইউজ করেছেন অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে, সেখানে একটা অপশান রয়েছে যে আপনি যদি কোনো সময় তার প্রিন্ট আউট নিতে চান কোনো ডকুমেন্টসে, ক্যাশবুক, ব্যাঙ্ক বুক, জিএল যাই হোক না কেন, প্রিন্টিংয়ের সময় একটা অপশান থাকে সাপ্রেস ন্যারেশন। তো ন্যারেশনকে সাপ্রেস করে দিলে কি হবে না, আপনার টোটাল প্রিন্ট আউটটা যেটা হয়তো দেখা গেল 20 পাতা ছিল, আপনার ন্যারেশনটা সাপ্রেস করে দিলে সেটা তো 8 পাতায় হয়ে গেল, প্রিন্টিংটা ছোট হয়ে গেল। তো সাপ্রেস মানে কি, কোনো কিছুকে হাইড করে দেওয়া। তো এই জিএলের ক্ষেত্রে যখন আমি জিএল ক্রিয়েট করতে যাবেন, যে কোনো জিএলের ক্ষেত্রেই এই 4 রকম ফিল্ডের মধ্যে যে কোনো একরকম ফিল্ড হবে, আইদার রিকোয়ার্ড অথবা সাপ্রেস অথবা আপনার ডিসপ্লে অথবা আপনার হচ্ছে অপশনাল। ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট, কন্ট্রোলস, পরে লিখে নেবেন এই কথাটা, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, কন্ট্রোলস, স্ট্যাটাস অফ দ্য ফিল্ড। যে কোনো ফিল্ডের এই 4টে স্ট্যাটাসের মধ্যে যে কোনো একটা স্ট্যাটাস হবে, দুটো স্ট্যাটাস কোনোদিন হয় না, মোর দ্যান ওয়ান কোনোদিন হয় না, একটাই হবে, আইদার রিকোয়ার্ড অথবা সাপ্রেস অথবা ডিসপ্লে অথবা অপশনাল। ঠিক আছে। তো আমরা একটা ভেরিয়েন্টটা ক্রিয়েট করি আগে, OBC4/N OBC4। এবার দেখুন এই যে 0001 যে ভ্যারিয়েন্টটা আছে, এটা এসএপি স্ট্যান্ডার্ড ও বানিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে। তো আমি কি করব, কপি করব। তাহলে এটাকে আগে ফার্স্ট সিলেক্ট করুন লেফট সাইডে ক্লিক করে। এবারে দেখুন 4th বাটনটা হচ্ছে কপি বাটন, এটাও ক্লিক করতে পারেন বা F6 প্রেস করতে পারেন, যেটা ইচ্ছা। যেই হয়ে গেল, এবার আপনি এই যে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের যে নেমটা আছে এটাকে চেঞ্জ করে দিন, এটাকে কোড মুছে দিয়ে ইরেজ করে দিন, করে দিয়ে আপনি আপনার মতো নেম দিয়ে দিন। ওইটা না, কোডটাকে ফার্স্ট, কোডটাকে আগে 0001টাকে চেঞ্জ করুন। ওটাকে পুরো ইরেজ করে দিন। আপনি কোম্পানি কোড দিয়ে দিন, সব থেকে মনে থাকবে সব সময়তে। ওরকম দেবেন না, পারবেন না মনে রাখতে, এই ভুল করবেন না কোনো দিন। সব সময়তে প্র্যাকটিসের সময়তে ইনিশিয়াল লেভেলে কোম্পানি কোড দিয়ে, সব কিছু কোম্পানি কোড দিয়ে করবেন, তাহলে সব সময় মনে থাকবে। ওই 0007কে কোম্পানি কোড করে দিন, নাহলে মনে থাকবে না আপনার। স্ট্যাটাস নেম
না না, এইটা এই ভ্যারিয়েন্টটাকে চেঞ্জ করুন, 0007টাকে কোম্পানি কোড করে দিন। হ্যাঁ করে দিয়েছি স্যার। ও অ্যাকচুয়ালি আপনার এই লাইনটা কেটে গেছিলো, সেই জন্য আমি দেখতে পাইনি। আপনার এই এনিডেক্সটা একটুখানি এ করুন। হ্যাঁ স্যার এটা মিনিমাইজ করবো না? স্যার আর একটা এবার এইটা এইখানে ফিল স্ট্যাটাস ফর 0001টাকে আপনি কোম্পানি কোডের নাম লিখে দিন। করে একটা এন্টার প্রেস করুন। স্ট্যাটাস নেম লিখো। ফিল স্ট্যাটাস ড্যাশ দিয়ে কোম্পানি কোড দিয়ে দিন। নেম, যেটা ফিল স্ট্যাটাস নেম, যা ইচ্ছে লিখতে পারেন। এবার একটা এন্টার প্রেস করুন। কপি অলে ক্লিক করুন।
দেখুন 41 এন্ট্রিজ কপিড, এখানে কন্টিনিউ করে দিন। সেভ, কন্টিনিউ। এবার দেখুন আপনি কি করলেন অ্যাকচুয়ালি। এই যে বিডিএস এটাকে সিলেক্ট করুন, বাঁ দিকে ফিল্ড স্ট্যাটাস গ্রুপে ডাবল ক্লিক করুন। এই দেখুন সব কপি হয়ে গেছে এইটার মধ্যে। দেখুন একটা যেমন G001 জেনারেল লেজার, এটাকে ডাবল ক্লিক করুন, G01 ডাবল ক্লিক করুন। স্যার যে জিরো ডাবল বাটন ক্লিক করুন। ডাবল ক্লিক, হ্যাঁ করেছি। দাঁড়ান এটা খুলছে। এই দেখুন এই যে ফিল্ডের স্ট্রাকচার এই যে সাজানো রয়েছে। আপনি ধরুন জেনারেল ডেটা, এর উপর ডাবল ক্লিক করুন। হ্যাঁ করুন, জেনারেল ডেটা ডাবল ক্লিক করুন। এই দেখুন সব ফিল্ড, এই দেখুন সব অপশান, অপশনাল, রিকোয়ার্ড, সাপ্রেস সব করা রয়েছে। তো এইগুলো আমাদের বানানোর দরকার নেই, এগুলো অলরেডি বানানো রয়েছে। আমরা জাস্ট ওখান থেকে কপি করে স্ট্রাকচার নিলাম, যখন জিএল ক্রিয়েট করব তখন আমরা এগুলোকে আমরা ওখানে জাস্ট কপি করে নেব। ঠিক আছে, আর জিনিস দেখাচ্ছি ম্যাডাম, দেখুন এই যে ধরুন আপনি আজকে দুটো টিকট করলেন, তো তো এই যে ধরুন এই যে সময় যেটা টাইম যেটা লাগছে, ঠিক আছে, আপনি যদি এই সেম টিকটটা আপনি যখন আবার খুলবেন আর সময় লাগবে না, দেখাচ্ছে ম্যাডাম। এবার দেখুন আপনি আবার ওবিসি ফোর লিখুন। হ্যাঁ এখানে স্ল্যাশ এন না দিলেও চলবে, ফার্স্ট কিন্তু না দিলেও চলবে। ওবিসি ফোর উইথ সেম টিকট। এন্টার করুন।
সি ড্রাইভটা কি ভর্তি হয়ে গেছে আপনার? হ্যাঁ স্যার মনে হচ্ছে। কারণ সি ড্রাইভটা ভর্তি হয়ে গেছে বলে মেশিন স্লো হয়ে যাচ্ছে। হুম আপনি সি ড্রাইভ থেকে কিছু ডেটাকে সরান। হুম দেখি একবার সি ড্রাইভটা দেখান তো একবার, এটা মিনিমাইজ করে। এত স্লো তো হবে না। আমার মনে হয় সি ড্রাইভটা এখন পুরো ফিল আপ হয়ে গেছে। স্যার এটা স্যার পুরো ফিনিশ হয়ে গেছে। মাই কম্পিউটারটা কোথায়? এই তো খুলে আছে স্যার। দিস পিসি? এই তো খুলে গিয়েছে। 2 GB খুলবো। ম্যাডাম, আপনি আজকে রাত্রির মধ্যে এনি হাউ মেশিন ঠিক করুন। এই যে ডেটা আছে না আপনার এখানে, কিছু এই যে ভিডিও ফাইল, ঠিক আছে, হুম এই ভিডিও ফাইল চলার মেশিন পড়তে পারছে না, আপনার মেশিন হ্যাং হয়ে যাচ্ছে। ওয়ান ওয়ান জিবিও খালি নেই। এটা 28 জিবি আছে, জিবি আছে না? 26 জিবি। দাঁড়ান বলে দিচ্ছি আপনাকে আমি। স্যার আপনি একটা কাজ করুন, আপনাকে বলে দিচ্ছি দাঁড়ান। আপনার এখানে কোন ড্রাইভটা আছে আর খালি? আপনার এটা নিউ হচ্ছে ফাইলে এই যে জি জি খালি আছে না? এইটা তো 1.41, এটা তো এফ। দেখাচ্ছে। যদি একটা এক্সটার্নাল কোনো আপনার কাছে ওই থাকতো, কত ফ্রি আছে? 65। হ্যাঁ আপনার যদি একটা, আপনি যদি একটা পারেন, একটা যদি ওই পেন ড্রাইভ যদি ব্যবস্থা করেন না, আছে পেন ড্রাইভ আপনার কাছে এক্সট্রা? একটা স্যার একটা নিয়েছি ওইটাতে 64 জিবি ভরা আছে ওয়ার্ডে। ওটাতে কত জিবি খালি আছে আর? এই 2 জিবি হ্যাঁ, এক 2 জিবি খালি আছে স্যার। তো আর একটা পেন ড্রাইভের ব্যবস্থা করেন এখানে। এটাকে আমি করবেন না, কারণ এই যে এই ড্রাইভটা ভর্তি হলে আবার এটা স্লো চলবে। আপনি এই ভিডিও ফাইল একটা আছে এখানে, ঠিক আছে, এই একটা ফাইল দেখছি ময়ূর বলে এই যে ফাইলটা আছে, এটাও কত জিবি আছে দেখুন। এটা অবশ্য বেশি নেই আপনার। আর স্যার এইটা যে ম্যারেজ ভিডিওর ফাইলটা আছে ওইটা জিতে দিলে হবে না? জিতে দিলে হবে, কিন্তু জিটা আবার ফিল আপ হয়ে যাবে। আপনি জিতে যে কাজ, কিন্তু 64 জিবি ফ্রি। জিতে যে কাজ করবেন না, তার জন্য তো ফাঁকা রাখতে হবে না। জিতে যে কাজ করবেন সেটা তো জিতে কাজ এটা ফাঁকা রাখতে হবে না আপনার। ঠিক আছে স্যার আমি দেখবো। আপনি এই ড্রাইভটা আর এই দুটোকে, এই মেনি ভিডিও আর এই দুটোকে সরিয়ে দিন, কারণ মেশিন পড়তে পারছে না এই কারণে। আমি বুঝতেই পারছি যে এখানে মেশিনের প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো এটাকে সরিয়ে দিন, তাহলে দেখুন মেশিনটা অনেকটা হালকা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে। আমি চলুন নেক্সট দিনকে করবো, এটাকে খালি করুন, নাহলে ক্লাস করানো যাবে না একদম পুরো। ঠিক আছে, স্যার এই আপনার সামনে উনি তো লগ আউট। হ্যাঁ আপনার সামনে, আমার সামনে লগ আউট করে নিন।
এই যে ওপরে ওপরে যান, এখানে ওপরে ওপরে গিয়ে এখানে ডাইরেক্ট ওপর থেকে ক্রস করুন। হ্যাঁ, ওখানে ক্রস করে দিন। হুম, সাসপেন্ড করে দিন। আর এইটাতে স্যার কিচ্ছু করতে হবে না, অটোমেটিক বেরিয়ে যাবে সব, সব বেরিয়ে যাবে আস্তে আস্তে। এটা সব বেরিয়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে।